আসসালামু আলাইকুম। আজ আমরা ফিরে দেখব এমন এক জীবনের প্রথম 10টা বছর, যে জীবনটা কিন্তু পুরো বিশ্ব ইতিহাসকেই একটা নতুন রূপ দিয়েছিল। চলুন সেই অসাধারণ শৈশবের গল্পটা একটু কাছ থেকে জানা যাক, যেটা কিনা একজন মহামানবের ভিত্তি তৈরি করে দিয়েছিল। তো প্রশ্নটা হলো, কেমন ছিল সেই মানুষটার প্রথম 10টা বছর, যিনি ইতিহাসের গতিপথটাই পাল্টে দিয়েছিলেন? আজকের আলোচনা কিন্তু ঠিক এই প্রশ্নটাকে ঘিরেই। চলুন একটা আবিষ্কারের যাত্রায় বের হওয়া যাক। আমরা দেখব কিভাবে শৈশবের ছোট ছোট সব ঘটনা মিলেই তার মহত্বের ভিত্তিটা গড়ে উঠেছিল। আচ্ছা, এই অসাধারণ শৈশবটাকে যদি ঠিকমতো বুঝতে হয়, তাহলে সবার আগে আমাদের একটু ডুব দিতে হবে ষষ্ঠ শতাব্দীর আরবে। মানে তখনকার প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। দেখুন, তার জন্মের সময়টা কিন্তু বেশ ঘটনাবহুল ছিল। পুরো পৃথিবী জুড়েই তখন নানা ওলটপালট চলছে। একদিকে বাইজেন্টাইন আর সাসানিয়ানদের মতো বড় বড় সাম্রাজ্যগুলো নিজেদের মধ্যে এক দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়েছে, আবার অন্যদিকে চীনেও বড়সড় পরিবর্তন আসছে। ঠিক এরকম একটা বৈশ্বিক পটভূমিতেই মক্কা নগরীতে তার আগমন ঘটেছিল। ইসলাম পূর্ব মক্কার ছবিটা ছিল বেশ ইন্টারেস্টিং। মানে নানা রকম কন্ট্রাস্টে ভরা একটা শহর। একদিকে কাবাকে ঘিরে এটা ছিল দারুণ এক ব্যস্ত বাণিজ্য কেন্দ্র, যেখানে নানান গোত্রের মানুষের আনাগোনা। কিন্তু এর আরেকটা দিকও ছিল। আধ্যাত্মিক দিক থেকে দেখলে সেখানে ছিল পৌত্তলিকতা, আর সমাজে ছিল নানান বিভেদ, অস্থিরতা। ঠিক এমনই এক সময় কিন্তু তার শৈশবটা শুরু হয়েছিল। তো মক্কার এই পরিবেশ থেকে এবার চলুন তার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ে যাওয়া যাক, মানে শহরের কোলাহল থেকে অনেক দূরে বেদুইনদের যত্নে কাটানো সেই বছরগুলোতে। দেখুন, তৎকালীন আরবে একটা ঐতিহ্য ছিল। শিশুদেরকে মরুভূমির খোলা পরিবেশে ধাত্রীমাতার কাছে পাঠিয়ে দেওয়া হতো। এর কারণটাও কিন্তু খুব পরিষ্কার। শহরের ওই জনাকীর্ণ, কোলাহলপূর্ণ, মিশ্র পরিবেশের থেকে মরুভূমির জীবনটা ছিল একেবারেই আলাদা। এই খোলা পরিবেশে বড় হতে গিয়ে শিশুরা শুধু যে শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী হতো তা কিন্তু নয়, এর সাথে সাথে তারা শিখত বিশুদ্ধ আরবি ভাষা আর অর্জন করত সহনশীলতার মতো অসাধারণ সব গুণ। আর এটাই তাদের ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি গড়ে দিত। সত্যি বলতে, মরুভূমির এই পরিবেশটা তার জন্য এক অমূল্য উপহারের মতোই ছিল। এখানে তিনি বিশুদ্ধ ভাষা শিখেছেন, শারীরিক শক্তি আর সহনশীলতা অর্জন করেছেন, আর প্রকৃতির কাছ থেকে পেয়েছেন ধৈর্যের শিক্ষা। এই সময়টাই তাকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে, আর সৃষ্টির বিশালতার সাথে একটা গভীর সংযোগ তৈরি করে দিয়েছে। তার ধাত্রীমাতা হালিমার কাছে কাটানো এই সময়টা তার ব্যক্তিত্ব গঠনে যে কী পরিমাণ প্রভাব ফেলেছিল তা বলে শেষ করা যাবে না। কিন্তু এই বেড়ে ওঠার সময়টাতেই খুব তাড়াতাড়ি চলে আসে গভীর ব্যক্তিগত হারানোর এক পর্ব। আর এই ঘটনাই তার মধ্যে সহানুভূতি আর মমত্ববোধকে আরও অনেক বেশি মজবুত করে তোলে। ভাবুন তো একবার, মাত্র 6 বছর বয়স। এই বয়সেই তিনি এক বিশাল শূন্যতার মুখোমুখি হলেন, তার মা আমেনাকে হারিয়ে। একটা বাচ্চার জন্য এই বয়সে মায়ের স্নেহ হারানোর যে কি গভীর বেদনা, তা তার কোমল হৃদয়ে একটা স্থায়ী ছাপ ফেলে গিয়েছিল। এমন একটা শূন্যতা যা পৃথিবীর আর কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়। আর দুঃখের এখানেই শেষ ছিল না। এর ঠিক 2 বছর পর, যখন তার বয়স মাত্র 8, তখন তার আশ্রয়ে তার স্নেহময় দাদা আব্দুল মুত্তালেবও এই দুনিয়া ছেড়ে চলে যান। ভাবা যায়, মাত্র 2 বছরের ব্যবধানে দুবার এতিম হওয়ার এই কষ্ট তার শৈশবকে কতটা কঠিন করে তুলেছিল। এরপর তার অভিভাবকত্বের দায়িত্বটা আসে তার চাচা আবু তালিবের কাঁধে। আর চাচার এই গভীর ভালোবাসা আর অটল সুরক্ষা তার জন্য একটা নতুন, নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। এই আশ্রয়ে কিন্তু তাকে ভবিষ্যতের কঠিন পথ পাড়ি দেওয়ার শক্তি জুগিয়েছিল। আবু তালেব শুধু একজন অভিভাবকই ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন তার সবচেয়ে বড় রক্ষা কবচ। তো এই যে এত সব অভিজ্ঞতা, ভালোবাসা আর হারানোর মধ্য দিয়ে তিনি বড় হচ্ছিলেন, সেগুলো কিভাবে তার অসাধারণ চরিত্র আর ভবিষ্যতের পথের প্রথম স্পষ্ট লক্ষণগুলো তৈরি করেছিল, চলুন এবার সেই দিকটা একটু দেখি। খুব ছোটবেলাতেই তিনি মেষ চড়ানোর কাজ করতেন, আর এই কাজটা তাকে দায়িত্ববোধ আর ধৈর্য শিখিয়েছিল। মজার ব্যাপার হল, এই সময়েই তার সততা আর বিশ্বস্ততা এতটাই পরিচিতি পেয়েছিল যে মক্কার লোকেরা তাকে দুটো বিশেষ নামে ডাকতে শুরু করে: আস সাদেক মানে সত্যবাদী, আর আল আমিন মানে বিশ্বস্ত। ছোটবেলাতেই এমন খেতাব পাওয়া কিন্তু চারটিখানি কথা না। তার জীবনের একটা মোড় ঘোরানো ঘটনা ছিল চাচার সাথে সিরিয়ায় বাণিজ্য যাত্রা। ঐতিহ্যবাহী বর্ণনাগুলো থেকে আমরা জানতে পারি যে সেখানেই বাহিরা নামের একজন খ্রিস্টান সন্ন্যাসী তার মধ্যে নবুয়তের বিশেষ কিছু লক্ষণ দেখতে পান। এটা ছিল এক অবিশ্বাস্য মুহূর্ত। বলা যায় এটাই ছিল তার ভবিষ্যৎ মিশনের প্রথম কোনো বাহ্যিক স্বীকৃতি, যা তার জীবনের এক অসাধারণ অধ্যায়ের সূচনা করে দিয়েছিল।
তো এতক্ষণ আমরা যে অভিজ্ঞতাগুলোর কথা বললাম, মরুভূমিতে বেড়ে ওঠা, আপনজনদের হারানো আর ছোটবেলা থেকে নেওয়া দায়িত্ব, এই সব কিছু মিলেমিশে কিভাবে তার ব্যক্তিত্বকে গড়ে তুলছিল, চলুন সবটা একবার গুছিয়ে দেখা যাক। তার জীবনের প্রথম 10টা বছরই কিন্তু তার চরিত্রের মূল ভিত্তিগুলো গড়ে দিয়েছিল। যেমন ধরুন, এতিম হওয়ার যন্ত্রণা তাকে শিখিয়েছিল অন্যের কষ্ট বোঝার গভীর সহানুভূতি। মরুভূমির কঠিন জীবন তাকে বানিয়েছিল সহনশীল। একাকী মেষ চড়ানোর দায়িত্ব থেকে তিনি পেয়েছিলেন ধৈর্য আর সততার শিক্ষা। প্রতিটি অভিজ্ঞতাই ছিল আসলে ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ পাঠ। পরবর্তী জীবনে তার দেওয়া অনেক শিক্ষার মধ্যেই কিন্তু আমরা এই শৈশবের অভিজ্ঞতারই প্রতিধ্বনি শুনতে পাই। যেমন তার একটা বিখ্যাত উক্তি ছিল, ক্রোধের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। এই যে ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণের কথা, এর বীজ কিন্তু রোপিত হয়েছিল সেই প্রথম 10 বছরেই, আর এই গুণগুলোই পরবর্তী জীবনে তাকে পথ দেখিয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। শৈশবের এই বিশেষ অভিজ্ঞতাগুলো, এই কষ্ট, এই শিক্ষা, এই ভালোবাসা, এগুলো ছাড়া তার ভবিষ্যৎ যাত্রাটা কি আদৌ সম্ভব হতো? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবায়। শৈশবের এই বছরগুলো আর তার সেই ঐতিহাসিক মিশনের মধ্যে যে কি এক গভীর যোগসূত্র ছিল, তা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়েছে।